রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিকুণ্ডু মশাই। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এরপর আমার ছুটি ফুরিয়ে গেল। কলকাতায় কর্মকোলাহলের মধ্যে কুণ্ডু মশাইয়ের কথা ভুলেই গেলাম একরকম। বড়দিনের ছুটিতে দুদিনের জন্যে বাড়ি গিয়ে আবার তার সঙ্গে দেখা। তিনি যে দোকানে কাজ করেন সে দোকানের মালিক ও অঞ্চলের একজন বিশিষ্ট ধনী, জাতিতে তাঁতি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। তবে লেখাপড়া কিছু তেমন জানেন না। লোকটি সজ্জন, রায় সাহেব খেতাব পেয়েছেন। রায় সাহেবের বাড়ি কি একটা কাজ উপলক্ষে আমিও নিমন্ত্রিত। সেখানে কুণ্ডু মশাইয়ের সঙ্গে আমার পুনরায় সাক্ষাৎ। নিমন্ত্রিত ব্যক্তিদের পান বিড়ি বিতরণে তাকে ব্যস্ত দেখা গেল। আমি একবার বললাম, কি কুণ্ডু মশাই, ভালো তো? আমার দিকে চেয়ে তিনি একবার হাসলেন মাত্র। ব্যস্ত বলে আমার সঙ্গে কথা কইবার সুযোগ তার তখন হলো না। রায় সাহেব হেঁকে বললেন, কুণ্ডু মশাই, চা দেওয়া হয়েছে কিনা সকলকে দেখুন একবার বাইরে গিয়ে। আহারাদির পরে দেখি সদর দরজায় কুণ্ডু মশাই দাঁড়িয়ে। বললেন, কাল বাড়ি থাকবেন নাকি? হ্যাঁ, থাকবো। কাল যাব একবার আপনার কাছে। নিশ্চয়ই আসবেন। লেখা টেকা আছে নাকি কিছু? অনেক লিখে ফেলেছি, তারপর শোনাবো। কিন্তু বিশেষ কার্য উপলক্ষে তারপর দিন আমাকে চলে যেতে হলো অন্যত্র। কুণ্ডু মশাইয়ের কবিতা শোনবার সুযোগ সেবার আমার হয়নি। 1 বৎসর পরে আবার দেশে গিয়েছি। বর্ষাকাল। পথে ঘাটে এক হাঁটু জল কাদা। বল্লভপুর ছাড়িয়ে নদীর ধারে বাবলাতলায় দেখি কে বসে মাছ ধরছে। আমি রাস্তা থেকেই পাড়াগাঁয়ের ধরনে জিজ্ঞাসা করলাম, কি মাছ হলো? লোকটা আমার দিকে পেছন ফিরে চাইতেই দেখি কুণ্ডু মশাই। কুণ্ডু মশাই মাছ ধরতে এসেছেন নাকি? ভালো সব। কুণ্ডু মশাই আমায় দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যুক্ত করে বললেন, প্রাতঃ প্রণাম। এই আসছেন বুঝি? কি মাছ পেলেন? আজ্ঞে মাছ ধরছি নে তো, এই এমনি একটু বসে, মানে একটু আধটু লিখছি। কৌতূহল হওয়াতে রাস্তা ছেড়ে এগিয়ে গিয়ে দেখি কুণ্ডু মশাই ভিজে ঘাসের ওপর কাঁচা ডালপালা ভেঙে পেতে বসেছিলেন। পাশে একখানা মোটা পুরনো রেকর্ড কি খতিয়ানের খাতা, একটা সরের কলম ও পাঠশালায় ছেলেদের মতো দড়ি বাঁধা দোয়াত যাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়, একখানা মসিলিপ্ত ব্লটিং কাগজ মাটির ঠেলা চাপা এক পাশে। বা, এ যে কবিকুঞ্জ বানিয়ে তুলেছেন দেখছি। আজ আর দোকানে যেতে ভালো লাগলো না। অনেক দিন বর্ষার পরে আজ একটু রোদের মুখ দেখা গিয়েছিল। এখন আবার মেঘ করেছি। বলি, যাই নদীর ধারে বসে লেখার নেশা মাথায় একবার চাপলে একটু শুনুন কুণ্ডু মশাই, না শুনে আর যাচ্ছি নে। কুণ্ডু মশাইয়ের কবিতার খাতা একখানা প্রাচীন খতিয়ান। খানিকটা পড়ে শোনালেন। কয়েক লাইন মনে আছে। যদুকুলবধূ চতুরঙ্গিনী সহায় কৃষ্ণতুল্য সুভদ্রারে সারথি করিয়া আরোহিয়া কপিধ্বজে অর্জুন সমান গান্ডীব কোদণ্ড ধরি উতরিব রণে। শিখণ্ড আমার জ্যেষ্ঠ, তারে নারী ভাবি, ধরে না ধনুক ভীষ্ম। মনে নেই। ভূমণ্ডল অকৌরব করিবে দ্রৌপদী। মজা নদীর পাড়ে বিকেলে বসে বেশ ভালো লাগলো। বললাম, চমৎকার। আপনার শব্দ সাজাবার ক্ষমতা, ধ্বনির জ্ঞান, সব চমৎকার। দ্রৌপদী যুদ্ধযাত্রা করতে চাইছেন বুঝি? কুণ্ডু মশাই হেসে বললেন, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় বলুন তো? মাথা চুলকে বললাম,
তা তা কই ঠিক তো বুঝতে পারছি নে। কুণ্ডু মশাই আমার উত্তরের দিকে কান্না দিয়ে বললেন, শুনে যান আর একটু। শততীক্ষ্ণ স্বর, মম করণমুক্ত যবে উঠিবে উড়িবে, গৃদ্ধপংক্তি সমবমে শোণিত পিপাসু, দেখিব কি করে করে ব্রতরক্ষা তার দেবব্রত, রণচণ্ডী শিখণ্ডী ভগিনী, আখণ্ডলে রক্ষিলে ছাড়িবে না তারে। হাসি হাসি মুখে বললেন, কেমন? এ আর বলতে, আমার খুব সৌভাগ্য যে আজ কবির মুখে কি ঝংকার। কুণ্ডু মশাই বিনয়ে কাঁচুমাচু হয়ে বললেন, অমন কথা বলবেন না, আপনারা রাইটার লোক, ভাষার ওপর সমান অধিকার সব লেখকের থাকে না। আপনার তা আছে কুণ্ডু মশাই, আর আপনি একজন সত্যিকার কবি, নয়তো পালিয়ে এসে এই নদীর ধারে বসে আপন মনে। কুণ্ডু মশাই পাশে একটি থেলো হুকোয় তামাক সাজছিলেন এতক্ষণ। আমায় বললেন, খান। না, আপনি খান। হুকোয় বেশ আরামে টান দিয়ে বৃদ্ধ এমন এক অদ্ভুত দৃষ্টিতে ওপরের দিকে চাইলেন, যেন জীবনের এক বড় আনন্দের সম্মুখীন হয়েছেন, অর্থাৎ থেলো হুকোটিতে টান দেবার অবকাশ পেয়েছেন। বললেন, আমার মাথায় যখন লেখার নেশা চেপে যায় তখন আর কিছুই ভালো লাগে না, পালিয়ে আসতেই হবে, একটু ফাঁকা নির্জন জায়গা খুঁজতেই হবে। আপনার বাসা তো নির্জন, আপনি তো একাই থাকেন শুনেছি। মোটেই না, কাপড়ের গদির 7 জন কর্মচারী সব এক ঘরে থাকি, সব কজন সমান গোলমাল করে, সেখানে বসে লেখা, কাল আসবেন দয়া করে দেখবেন। পরদিন কুণ্ডু মশাইয়ের বাসায় গেলাম। কুণ্ডু মশাই এক বর্ণ অতিরঞ্জিত বলেননি। বসাকদের কাপড়ের গদির পেছনে অতি অন্ধকার, প্রায় জানলাবিহীন নাতি ক্ষুদ্র একটা ঘরে চারিখানি সরু সরু তক্তপোষ পাতা। প্রত্যেক তক্তপোষে কাপড়ের গাঁট বাঁধা চটাগে পেতে, তার উপর অতি মলিন শয্যা বিস্তৃত। বালিশগুলো থেকে চিমটি কাটলে তেল আর ময়লা ওঠে। ঘরে আড়াআড়ি অনেকগুলো দড়ি টাঙানো, তাতে ময়লা ও আধময়লা লুঙ্গি, নহাতি কাপড়, সেলাই করা পুরনো কাপড় ছড়িয়ে দেওয়া। একটা তক্তপোষের তলায় একটা কেরোসিন কাঠের বাক্সের ওপর এক জোড়া নতুন বাদামি রঙের ফিতে আঁটা জুতো সযত্নে তোলা। দেয়ালে পেরেক দিয়ে আঁটা বিবর্ণ পুরনো খবরের কাগজ, তার উপরে কাঠের ছোট আনলায় 2-1টা ছিটে কফ আঁটা কামিজ, কোনোটায় কুষ্টিয়ার ছিটের একটা হালোয়ান। সমস্ত ঘরটা স্থূলত্ব, নোংরামি, কুৎসিতা, রুচিহীনতার একখানি সুস্পষ্ট ছবি। এক পাশে তক্ত বসে জনচারেক লোক বসে তাস খেলছে, কারোর গা খোলা, কারোর গায়ে আধময়লা গেঞ্জি। আমার প্রশ্নের উত্তরে একজন বললে, কুণ্ডু মশাই গদি থেকে ফেরেননি। একজন কুণ্ডু মশাইয়ের খাটখানা আমায় দেখিয়ে দিলে, তার বালিশ ততোধিক ময়লা, উপরন্তু একটা ফুটো দিয়ে তুলো বেরিয়ে আসছে। কিছুক্ষণ বসবার পরে তাস খেলোয়াড়দের হর্ষধ্বনি ও চিৎকার আমার নিকট অসহ্য মনে হওয়ায় একটু বাইরে যাব ভাবছি, এমন সময় কুণ্ডু মশাই ঘরে ঢুকলেন। ওদিকে খেলোয়াড়দের একজন বলে উঠল, ও দাদু, তোমার ইলিশ মাছ সব কানু খেয়ে, এই দেখো। বক্তা মুখে পুড়ে দেবার অভিনয় করে ব্যাপারটা বোঝালে। আর একজন বললে, এত দেরি হলো কেন? বাবুর হাতে নাকানি চোপানি খেয়েছো কেমন বলো? আমার দিকে চেয়ে কুণ্ডু মশাই বললেন, আপনি যে আপনি যে এখানে আসবেন তা ভাবিনি। বসুন, দুটো খেয়ে আসি, এখন ছুটি পেলাম, বড্ড খিদে পেয়েছে। বেলা 2:30 উত্তীর্ণ প্রায়। ক্ষুধার্ত বৃদ্ধকে আমি একটুও দেরি করতে দিলাম না। বললাম, যান শিগগির যান, আহার করে আসুন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে
আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।